জাপানের রোবোটিক জীবন থেকে মুক্তির আশায় আমি নিছি একটা চরম সিদ্ধান্ত। সেটা হইলো এখান থেকে আমার মন যাচ্ছে আমি তাই করব। আর সেই মনের চাওয়াটা পূরণ করার লিগা আজকে আমি যেতেছি নেপালে। বাংলাদেশে গো নেপাল ভ্রমণের লিগে অগ্রিম কোনো ভিসার প্রয়োজন পড়ে না, কারণ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা নেপালে গেলে অনারেবল ভিসার সুযোগটা পায়। নেপালে যাওয়ার লিগে আপনার তেমন কোনো প্যারা নিতে হবো না, আপনি জাস্ট প্লেনের টিকিটটা কাটবেন, হোটেল বুকিং দিবেন আর ফুস করে নেপালে চলে যাবেন। অ্যাজ সিম্পল এজ দ্যাট। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কি অবস্থা আপনাকে? আজকে আমার এই ভিডিওতে আমি আপনাকে কমু যে আমি বাংলাদেশ থেকে নেপালে কিভাবে গেলাম আর কেনই বা গেলাম, আর নেপালে যাওয়ার পর আমার প্রথম দিনটা কিরকম ছিল। তো ভিডিও শুরু করা যাক। নেপালে যাওয়ার পরিকল্পনাটা শুরু হয় আজ থেকে মোটামুটি 3 মাস আগে। আমার দুজন বন্ধু, একজনের নাম রেশমি আর একজনের নাম ওম, এরা দুজনে আমার ফোন দিয়ে কয় যে তারা খুব শীঘ্রই বিয়ে করা লাগছে এবং বিয়েতে আমার উপস্থিত থাকাই লাগবো। যেহেতু ওরা দুজনই আমার খুবই ক্লোজ বন্ধু, মোটামুটি 7 বছরের সম্পর্ক, তাই আর মানা করতে পারিনি। তবে একটা সমস্যা, বিয়েটা 2টা ধাপে হয়েছে। একটা হলো এপ্রিলের 21 তারিখে, যেখানে কিনা ওদের বিয়েটা হয়ে গেছে, আর মে মাসের 1 তারিখে ওদের রিসেপশন। আমি 21 তারিখের প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারি নাই আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে। তবে মে মাসের 1 তারিখে যে প্রোগ্রামটা আছে মানে রিসেপশন, সেই রিসেপশনে অ্যাটেন্ড করার উদ্দেশ্যে আমার এই নেপাল ভ্রমণ। আমার জন্মস্থান ঢাকার দোহার নবাবগঞ্জ উপজেলা। এই জায়গা থেকে এয়ারপোর্টের দূরত্ব তেমন বেশি না, মাত্র 47 কিলোমিটার। তবে ঢাকার যে জ্যাম, আহা কি আর কম ভাই, মোহাম্মদপুরে জামে পইরে আমার জীবন থেকে 2 ঘন্টা তামা হয়ে যায়, যার কারণে অলমোস্ট আমি ফ্লাইট মিস করে লাইছিলাম। তারপর অনেক কষ্ট করে জাম ঠেলে এক্সপ্রেস ওয়েতে উঠে গেছি। তারপর জাস্ট 10 মিনিট লাগছে, 10 মিনিটের ভিতরে আমি খুব সহজেই এয়ারপোর্টে পৌঁছায় যাই। এয়ারপোর্টে পৌঁছাইতে আমাকে অনেক বেশি দেরি আছে। এয়ারপোর্টের ভিতরে কোন রকম কোনো ভিডিও বা ছবি কিছুই করা পারি নাই। তারপর আমরা যখন লবিতে গিয়ে পৌঁছাই, লবিতে যাওয়ার পর দেখতে পারি যে আমাকে যে বিমানটা আছে ওটা লবির থেকে অনেকটা দূরে আছে। তো বিমান পর্যন্ত পৌঁছানোর লিগা আমাকে একটা বাস সার্ভিস দেওয়ার কথা ছিল। সবাই সেই বাসের জন্যই ওয়েট করতেছিল, কিন্তু জানি না কেন আমার আর আমার ওয়াইফে একটি স্পেশাল সার্ভিস দেওয়া হলো। একটা প্রাইভেট গাড়ি করে আমাদের সেই বিমান পর্যন্ত পৌঁছা দেওয়া হলো। পরবর্তীতে জানতে পারলাম যে এই সার্ভিসটা একজন ভিভিআইপির জন্য ছিল, বাট উনি আসতে দেরি করতেছিল, যার কারণে এই সার্ভিসটা আমাকে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিচারপতি ওনার জন্যই ছিলাম। অল্প কিছুক্ষণ ওয়েট করার পরই হাঁটি পাপা করে উঠে গেলাম বিমানের ভিতরে। জাস্ট 2 ঘন্টার ভিতরে আমরা পৌঁছে গেলাম নেপালে। আর নেপালে নামার পর আমার মনে হইলো আমি বাংলাদেশেরই কোনো চাস্তো ভাইয়ের কাছে আইসা পড়ছি। একজন বাংলাদেশি নেপালের যে কোনো এয়ারপোর্টে ল্যান্ড করার পর তার সর্বপ্রথম কাজ হলো একটা ভিসা নেওয়া। আর এই ভিসাটা নেওয়ার জন্য সেখানে অটোমেটিক মেশিন দেওয়া আছে, তার ভিতরে আপনি আপনার ইনফরমেশনগুলো ইনপুট করলে বোধহয় আপনার একটা ভিসা ইস্যু করে দেবো। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, একজন বাংলাদেশি যদি বছরে একবার বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নেপালে থাকে, তো সেই ক্ষেত্রে তার কোনো ভিসা ফি প্রদান করা লাগবে না। কিন্তু সে যদি একটা নির্দিষ্ট সময়ের থেকে বেশি নেপালে অবস্থান করে, তো সেই ক্ষেত্রে 4000 সামথিং নেপালি রুপি তার পে করা লাগবে। তো এই জিনিসটা একটু মাথায় রেখে দিবেন। আর নেপালের প্রতি আমার ফার্স্ট ইমপ্রেশনটা অনেক বেশি ভালো আছে। অ্যাটলিস্ট বাংলাদেশের থেকে নেপালের এয়ারপোর্টটা অনেক বেশি সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়মতান্ত্রিক মনে হয়েছে আমার কাছে। বাংলাদেশ এয়ারপোর্ট আপনি দেখতে পারবেন, এয়ারপোর্টের ভিতরে আপনি ভাঙাচোরা জায়গা অনেক কিছু দেখতে পারবেন বাংলাদেশ এয়ারপোর্টে, কিন্তু নেপালের সব কিছু আমার কাছে কেন জানি না অনেক বেশি সুন্দর এবং সাজানো গোছানো মনে হয়েছে। এয়ারপোর্ট থেকে বাইরানোর পরে দিয়ে আলাতুল বৃষ্টি নামতেছে, আর সেই কারণে আমরা একটা ট্যাক্সি ভাড়া করি। আর ট্যাক্সি ভাড়া করে আমাদের গন্তব্য, আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর রাস্তার কথা যদি বলি ভাই, বাংলাদেশের মতো এরকম হরন না থাকলেও জ্যাম কিন্তু বাংলাদেশের থেকে কোনো অংশ কম না নেপালের মাটিতে। কি বঞ্চ আর তুই মিলায় মায়া গেছো, এই কথা শুনতে আমরা আয়া পড়ছি আমাকে হোটেলের সামনে। আর হোটেলের কথা যদি কই তাহলে মোটামুটি ভালোই একটা হোটেল, 9 পয়েন্ট সামথিং রেটিং আছে এটা অনলাইনে। আর ভেতরের পরিবেশটাও মোটামুটি ভালোই সুন্দর। নেপালের কাঠমান্ডু শহরে থামেল নামক একটা এলাকা, যেটা কিনা টুরিস্টদের কাছে সবচেয়ে অ্যাট্রাকটিভ একটা এলাকা বলে গণ্য করা হয়। আর এই জায়গাতে এত সুন্দর এবং রিজনেবল প্রাইসের মধ্যে একটা হোটেল পাওয়াটাও একটা অবাক করার বিষয়। মোটামুটি নেপালে পৌঁছা গেছি পৌঁছানোর পরে বহুত কাহিনী মেনে গেছি, ওইটা আমি উপর আপনাকে ঘুমবো। তো এখানে লাগছে প্রচুর খিদে, আর খিদে লাগার কারণে হালাল জায়গা খুঁজতে হবে না। তো এখানে অলরেডি বিসমিল্লাহ হালাল রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট হয়ে গেছে, দেখা যায় ঢুকে কি অবস্থা না অবস্থা খাওয়ান দাওয়া পুরো জাপানিজ ভাই আছে এটা।
তো মোটামুটি একটা পেঁয়াজ দিচ্ছে, একটা কাঁচামরিচ দিচ্ছে, ডাইল আছে, একটা মুরগির তরকারি, সাথে দই আছে, আচার আছে, আর এটা জানি কি পিঁকস না কি জানি কর, আর সবজি আছে, আর আবার ফুলকপিও আছে, মাথা মস্ত, মানে একই ভিতরে সব জায়গায় করে। খাইতে খাইতে আপনার কাছ থেকে বিদায় নেওয়া লাগছি। দেখা হইব নেপালের পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন।